Good morning, dear learners. Hope you are fine. গত দিনের ক্লাসে আমি প্রিভিউশনের প্রথম অংশগুলো দেখিয়েছিলাম, অর্থাৎ প্রিভিউশন যে ফার্স্ট পার্ট, অর্থাৎ রুলগুলো, দ্যাট মিনস যে কোন কোন গুরুত্বপূর্ণ প্রিভিউশনগুলো আছে সেগুলো দেখিয়েছিলাম। প্রথম 10টি প্রিভিউশন দেখিয়েছিলাম, মনে করে দেখো। আজকে আমি পরবর্তী 10টি প্রিভিউশন গুরুত্বপূর্ণ দেখিয়ে একটা প্যাসেজ প্র্যাকটিস করার চেষ্টা করবো। সো তাহলে চলো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। দেখতে পাচ্ছ ক্লাসের টাইটেলটা প্রিভিউশন পার্ট 2, দ্যাট মিনস ইটস মাই সেকেন্ড ক্লাস অন প্রিভিউশন ফর ক্লাস 7। সো আমাদের লাস্ট 10টি প্রিভিউশন দিয়েছিলাম। 10টি প্রিভিউশনগুলো একটু যদি মনে করতে পারো, আমি একটু তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি। ইন, অ্যাট, ইনটু, অন, ফর, উইথ, উইদিন, বাই, টু, আফটার, এগুলো ছিল আমাদের লাস্ট 10টি প্রিভিউশন। এবার চলে আসো যে পরবর্তী অর্থাৎ 11 নাম্বার যে প্রিভিউশনটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, 11 এটা হচ্ছে বিটুইন। বিটুইন শব্দটি সাধারণত দুই, মানে দুই বলতে বোঝাচ্ছে দুটি ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা। মানে when we compare between two person, compare or contrast, then we can use between here. between-এর ব্যবহারটা হয় দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা বা সাদৃশ্য বৈসাদৃশ্য অর্থাৎ কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং হয়, তখন আমরা বিটুইন শব্দটা ব্যবহার করব। তো এক্সাম্পল দিলে আশা করছি তোমার একটু ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল দিই, দেখো। ধরো একটা এক্সাম্পল হলো বিটুইন দিয়ে, ডিভাইড দ্য অরেঞ্জ বিটুইন টু ব্রাদার্স। কি বললাম যে অরেঞ্জ মানে তো জানো নাকি, কমলা লেবু। আচ্ছা, কমলা লেবুটি দুইটি ভাইয়ের মধ্যে ভাগ করে দাও বলা হচ্ছে। তো এই যে দুইজনের কথা বলা হচ্ছে, এই দুইয়ের জন্য কিন্তু এখানে আমরা বিটুইন ব্যবহার করলাম। কিন্তু আরেকটা প্রিভিউশন আসবে, সেটা কিন্তু দুইয়ের বেশি এরকম হতে পারে, সেটা হয়তো আমরা খুব শীঘ্রই একটু পরেই আলোচনা করব। তো আশা করছি বিটুইনের ব্যাপারটা বুঝতে পেরেছ। বিটুইনের ব্যাপারটা হচ্ছে কি যে দুটি ব্যক্তি বা বস্তু, আমি আবার বলছি, দুটি ব্যক্তি বা বস্তুর সাথে যখন তুলনা, দ্যাট মিনস সাদৃশ্য বা বৈশিষ্ট্য, তুলনা, কম্পেয়ারিং এবং কন্ট্রাস্টিং করা হবে, তখন বিটুইন ব্যবহার হবে। কিন্তু যদি ব্যক্তি বস্তু দুইয়ের বেশি হয়, তখন আমরা কি করব? তখন আমরা, যেটা হচ্ছে আমাদের 12 নাম্বার প্রিভিউশন, তখন আমরা AMONG। এটা কি বলতো? অনেকে অ্যামং বলে, এটা উচ্চারণটা কিন্তু অ্যামং না, এটা উচ্চারণটা হচ্ছে অ্যামাং। মনে থাকবে, এটার উচ্চারণটা হচ্ছে কি, অ্যামাং, মনে থাকে যেন। আচ্ছা, তো যা বললাম যে বিটুইন আর অ্যামাং এর মধ্যে একটা ভালো যোগাযোগ আছে, সেটা হচ্ছে কি যে দুইটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা যেমন বিটুইন ব্যবহার করব, আর দুইয়ের বেশি হলে, দুইয়ের বেশি মানে হচ্ছে 3 হতে পারে বা যত বেশি হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যামাং ব্যবহার করব। সো তাহলে একটা অ্যামাং এর এক্সাম্পল হোক, তাহলে মনে হয় একটু ক্লিয়ার হবে। ধরো এই সেম টাইপের একটা যদি এক্সাম্পল আমরা আনি, ধরো ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দেম। অর্থাৎ আমগুলো, অনেকগুলো আমগুলো তাদের মধ্যে ভাগ করে দেওয়া হোক। এই যে তাদের বলা হচ্ছে দেম, এই দেম কিন্তু দুই না, দুইয়ের বেশি, ঠিক আছে, 2+, মানে দুইয়ের বেশি, 3 বা ততোধিক হতে পারে, তখনই আমরা দেম শব্দটা ব্যবহার করতে পারি। তো কি হলো, তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দেম। সো এই অ্যামাংটা আসছে, তানজিম ঢালি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আফসানা আক্তার ম্যাডাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দেম, সেই অ্যামাং ব্যাপারটা আসলো কিন্তু দুইয়ের অধিক ব্যক্তি জন্য বা বস্তুর জন্য হতে পারে, এখানে যেহেতু ম্যাঙ্গোস বস্তু।
So it was our 12th number. So let's go for 13. 13 above. এটাও কিন্তু একটা উচ্চারণের ব্যাপার আছে। অনেকে বলে অ্যাবভ, অ্যাবভ না, অ্যাভাভ। উচ্চারণটা কি হবে? AVOV, অ্যাভাভ। এই অ্যাভাবের শাব্দিক অর্থ হচ্ছে যেটা উপরে, উপরে বা সীমার বাহিরে, সীমার বাহিরে। এই উপরে ব্যাপারটা কিন্তু অন না, যে আমরা উপরে বলতে তো অন লিখি, উপরে ব্যাপারটা কিন্তু অন না, মানে একটু জায়গায় স্পেস রেখে উপরে, সেক্ষেত্রে অ্যাভাব লিখবো, আর সীমার বাইরের ক্ষেত্রেও অ্যাভাব লিখবো। তো চলো একটা এক্সাম্পল দিই, মনে হয় তখন আর একটু ক্লিয়ার হবে। যদি এভাবে লিখি, ধরো একটা এক্সাম্পল এভাবে লিখি, যাবো যে দ্য মুন, মুন মানে কি? চাঁদ। মুন ইজ অ্যাভাব আস, মানে চাঁদটি আমাদের উপরে। এই যে অ্যাভাব আস বললাম, মানে কি চাঁদ কি আমাদের মাথার উপরে না ছাদের উপরে? ছাদের উপরে, কিন্তু আকাশেরও উপরে, এরকম একটা ব্যাপার, তাই তো? এই যে মাথার উপর ছাদ বা তার উপরে আকাশ, এই যে মাঝখানে একটা স্পেস রেখে তার উপরে কোনো কিছু অবস্থিত করা, অর্থাৎ যেটা সীমার বাইরে ব্যবহার বোঝাচ্ছে, যেমন পৃথিবীর একটা সীমা বলতে আমরা যেটা বুঝি সেটার বাইরে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবভ শব্দটা ব্যবহার করলাম। অর্থাৎ কি হলো, যে শুধু উপরে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই সেন্সে না, সীমার বাইরে একটা স্পেস রেখে উপরে, সেক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা শেষ করলাম 11, 12 and 13। চলো তাহলে 14টা একটু দেখি কি আছে। আমাদের 14-এর প্রিপোজিশনটা হচ্ছে অ্যাবাউট। লিখবো এখনই, মুছে নেই। অ্যাবাউটের মানেটা কি? মানে দ্যাট মিনস অ্যাবাউট প্রিপোজিশনের সাথে শাব্দিকভাবে কি ব্যবহার করা হয়? 14 দেখো, অ্যাবাউট। অ্যাবাউটের স্বাভাবিকভাবে আমরা জানি যে সম্পর্কে, হ্যাঁ, সম্পর্কে, সম্পর্কের ক্ষেত্রে অ্যাবাউট ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে প্রায়, প্রায় অর্থ ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে চারিদিকে, চারিদিকে অর্থেও অ্যাবাউট ব্যবহার করা হয়। কি কি? সম্পর্কে, প্রায়, চারিদিকে। যেমন দেখো, আমি যে একটা এক্সাম্পল লিখি, যে আই নো এভরিথিং অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে সব কিছু জানি। হ্যাঁ, এই যে তার সম্পর্কে বলতে বোঝাচ্ছে, তার সম্পর্কে সব কিছু জানি। আমরা যদি বললাম যে হি ইজ অ্যাবাউট 5 years old, সে প্রায় 5 বছর বয়স, মানে 5 বছর হয়নি, একটু কম আছে, 5 বছর কাছাকাছি, সেটা অ্যাবাউট ইউজ করা হচ্ছে। এখানে হচ্ছে প্রায়, প্রায় অর্থে ব্যবহার করা হচ্ছে, তাই তো? তো অ্যাবাউট এরকম অনেক এক্সাম্পল আছে, এক একটা দিয়ে যে একটা এক্সাম্পল বা একাধিক এক্সাম্পল দিলে আমাদের অনেক সময় লাগবে। সো আমরা তো প্র্যাকটিস করবো, তাই অ্যাবাউট দিয়ে এইটুকুই থাক। সো অ্যাবাউটের ব্যাপারটা কি দাঁড়ালো? সম্পর্কে, প্রায় বা চারিদিকে। এক্সাম্পল ছিল আই নো এভরিথিং অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে সব কিছু জানি। এই সম্পর্কে দেখো, হি ইজ অ্যাবাউট 5 years old, অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, প্রায় সে, তার বয়স প্রায় 5, এটা বলতে বুঝিয়েছে। সো লেটস গো ফর 15। 15টা হচ্ছে বিফোর। ওকে, ওভার, ওকে, ওভার মানে সরাসরি উপরে। এখন উপরে বলতে কিন্তু একটা ব্যাপার সেবার আছে, সেটা কি? যে অন মানে উপরে, অ্যাবাভ মানে উপরে, ওভার মানে উপরে। তাহলে সেই সব উপরে মানে এটা কি? কোনো কোনো উপরে একেবারে প্লেস না রেখে উপরে, প্লেসের উপরে উপরে, আবার স্পেস রেখে উপরে। যেমন দেখো, দ্য বার্ড was flying over our head.
কি লিখলাম যে পাখিটি উঠছিল আমাদের মাথার উপরে। তাহলে কি মাথার উপরে ওরা মানে তো একেবারে মাথার উপরে না, তাই না? মাথার উপরে স্পেস রেখে মানে আরও উপরে, পাখির এত উপর নিচে ওড়ে না, সেটা এই যে উপরে স্পেস রেখে উপরে, সেই উপরে অর্থে কিন্তু ওভার ইউজ করা হচ্ছে। সো কি দেওয়া হলো ব্যাপারটা? দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ওভার আওয়ার হেড। The bird was flying over our head. Okay. Let's go for 16. 16 যে প্রিপারেশনটা আসবে, আপনি তো আজকে 20 প্রিপারেশন পর্যন্ত আলোচনা করব। গুরুত্বপূর্ণ 20টি প্রিপারেশন সিলেক্ট করেছি। গত ক্লাসে ছিল প্রথম 10টি, আজকে বাকি 10টি নিয়ে আলোচনা করছি। তার মধ্যে অলরেডি 5টি আলোচনা করে ফেলেছি। 16টা হচ্ছে বিফোর। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে বা সম্মুখে। পূর্বে বা সম্মুখে, সম্মুখে মানে কাছাকাছি, মুখোমুখি বা পূর্বে অর্থে বিফোর ব্যবহার করা হবে। যেমন দেখো লিখলাম একটা এক্সাম্পল, হি উইল কাম হেয়ার বিফোর 9 AM। সে সকাল 9টার আগে এখানে চলে আসবে। এই আগে বা পূর্বে অর্থে কিন্তু এখানে বিফোর ইউজ করা হয়েছে। ক্লিয়ার? হি উইল কাম হেয়ার বিফোর 9 AM। সো বিফোর ইউজটা হচ্ছে পূর্বে বা সম্মুখে। এরপর 17 দেখো, অ্যাক্রস। অ্যাক্রস প্রিপোজিশনটা কি? আর অ্যাক্রস প্রিপোজিশনটার অর্থ হচ্ছে, অ্যাক্রস প্রিপোজিশন শাব্দিক অর্থ হচ্ছে আড়াআড়ি। হ্যাঁ, আড়াআড়ি। আড়াআড়ি আবার কেমন ব্যাপার, তাই তো? আচ্ছা চলো তাহলে একটা এক্সাম্পল দিই, তাহলে মনে হয় তুমি বুঝতে পারবে সহজে যে আড়াআড়ি আবার বলতে কি বুঝিয়েছে। ধরো একটা লাইন লিখলাম, they swam across the river। ধরো ছোট একটা নদী, তারা সেই নদীটাকে আড়াআড়ি, নদীর এপার থেকে ওপারে যায়, ছোট নদী, সেই আড়াআড়ি অর্থে বোঝাচ্ছে এখানে। দে সোয়াম অ্যাক্রস দ্য রিভার, তারা নদীতে আড়াআড়িভাবে সাঁতার কেটেছিল। সুইম থেকে সোয়াম কিন্তু পাস্ট, সো এটা হচ্ছে তারা অতীতে কাজটা করেছিল। দে সোয়াম অ্যাক্রস দ্য রিভার। স্টুডেন্টস আমরা চলো 18 নাম্বারে যাই, দেখি যে 18 নাম্বারে কি আছে। যারা এখন দেখছো বা পরে দেখবে ক্লাসটা, এগুলো একটু লিখে নেবে। কারণ হচ্ছে কি, আমি আগে বলেছি যে অসংখ্য প্রিপারেশন আছে। মোটামুটি অ্যাভারেজে যদি তুমি জিজ্ঞেস করো তাহলে বলা যায় যে 150 প্রিপারেশন আছে, এবং এই প্রিপারেশনগুলো কিন্তু আবার অ্যাপ্রোড প্রিপারেশন আছে। অর্থাৎ কয়েকটা প্রিপারেশন মিলে বা প্রিপারেশন আগে পরে শব্দ হয়ে যেগুলো অ্যাপ্রোড প্রিপারেশন, যেমন ধরো অ্যাবাইড বাই, উইথ এ ভিউ টু, এই ধরনের। তো এই এত প্রিপারেশনের মধ্যে কিন্তু ঘাবড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। যদিও তোমাদের একটা ভালো ব্যাপার আছে, যে সুবিধা, সেটা হচ্ছে যে তোমাদের যে প্রিপারেশনের কোশ্চেনটা আসে সেই কোশ্চেনের উপরে ক্লু দেওয়া থাকে। এটা তোমাদের জন্য একটা সুবিধা অবশ্য, কিন্তু যদি ক্লু দেওয়া থাকলেও যে প্রিপারেশনগুলো দেওয়া থাকবে সেগুলো যদি আমি বাংলা না বুঝি, মানে হচ্ছে প্রয়োগটা না বুঝি, রুলস রেগুলেশন না বুঝি, যে অফ দেওয়া আছে আমার বক্সে, অফটা আসলে কী কারণে ব্যবহার করা হয়, অনটা দেওয়া আছে, অনটা আমি আসলে কী কারণে ব্যবহার করি, অফ কি শুধু এর, অন কি শুধু উপরে, না এছাড়াও কিন্তু বিকল্প ব্যবহার আছে। আমি কিন্তু যখন লিখছি সাথে 1টা 2টা 3টা করে তোমাকে অর্থ দিচ্ছি, মানে হচ্ছে এই 3-4টা প্রয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োগগুলো হয়, এগুলি খেয়াল রেখে কিন্তু তোমাকে এগোতে হবে। সো এই 20টা প্রিপারেশন কিন্তু অবশ্যই তোমাকে নোট ডাউন করে রাখতে হবে, নট অনলি ফর দিস ইউ আর ইন ক্লাস 7 বাট অলসো ফর ইউর নেক্সট ক্লাসেস, দ্যাট মিনস 8, 9 অলসো. So let's go for 18. Our
Number 18 preposition is out of. out of এর শাব্দিক অর্থ হচ্ছে বের হওয়া। কি হলো? বের হওয়া। ঠিক আছে, বের হওয়া। আচ্ছা, কথা দেখি সে কি বের হওয়া, দেখি একটু বাংলা অর্থে। ধরো একটা এক্সাম্পল লিখলাম, দ্য প্লেয়ার ওয়েন্ট আউট অফ দ্য ফিল্ড। অর্থাৎ প্লেয়ার বলতে একজন খেলোয়াড় বোঝাচ্ছে, খেলোয়াড়টি সে মাঠের বাইরে চলে গিয়েছে। সেটা ক্রিকেট খেলোয়াড় হতে পারে, ফুটবল খেলোয়াড় হতে পারে। সো যাই হোক না কেন, খেলোয়াড়টি মাঠের বাইরে চলে গেছে। এই যে বের হয়ে যাওয়া, মাঠের বাইরে বের হয়ে গিয়েছে বা বাইরে চলে গিয়েছে, এই বের হওয়া বা বাহিরে হওয়া মানে ভেতর থেকে বাহির হওয়া, এই ক্ষেত্রে কিন্তু আমরা আউট অফ ব্যবহার করব। আচ্ছা, একটু আগে একটা প্রিপোজিশন সম্পর্কে বলছিলাম। সবচেয়ে যে সকল প্রিপোজিশনগুলো একেবারেই বেশি আসে তার মধ্যে একটা, সেটা হচ্ছে 19। সেটা দেখো যে অফের অর্থ কি? অফের কিন্তু সাধারণত অর্থ নাই। যখন একটা সেন্টেন্সে যখন অফ ইউজ হবে তখন অফের অর্থ হবে। আর এমনিতে যদি তুমি জিজ্ঞেস করো না আমি জানতে চাই অফের অর্থটা কি, তাহলে অফের অর্থ হচ্ছে এর অর্থে ব্যবহার। এর তো আসলে কোনো অর্থ হয় না, যখন সেন্টেন্সে ব্যবহার হয় তখন আমরা এর অর্থ বুঝতে পারি। যেমন দেখো একটা এক্সাম্পল দিই, দ্য লেগ অফ দ্য টেবল ইজ ব্রোকেন। টেবিলের পাটা ভাঙা ছিল। এই যে অফের অর্থটা কি দাঁড়ালো? কার পা ভাঙা ছিল? টেবিলে। দেখো এই এর অর্থে কিন্তু টেবিল এর অর্থে এখানে অফ ব্যবহার করা হয়েছে। সো অফের ব্যবহারটা যেটা আগেই বললাম যে অফের কিন্তু শাব্দিক কোনো অর্থ নাই। যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করবো তখন এটার অর্থ দাঁড়াবে। অবশ্য অফের জেনারেল অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এর। যেমন বাংলাদেশের, এখানে যেখানে লাইনটা আসলো টেবিল এর অর্থে কিন্তু হবে। সো 19. So dear students, let's go for our selected last preposition, and it's close to off. লিখি তাহলে বুঝতে পারবে। এটা আমাদের আজকের সিলেক্টেড গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের লাস্ট প্রিপোজিশন ও ডাবল এফ। হ্যাঁ, অফ তো একটু আগে দেখলাম, তাহলে ও ডাবল এফ কি? ও ডাবল এফ মানে হচ্ছে সাধারণত বন্ধ। হ্যাঁ, বন্ধ হওয়া, বন্ধ করা, বন্ধ রাখা, এক্ষেত্রে কিন্তু ও ডাবল এফ শব্দটা ব্যবহার হয়। যেমন ধরো একটা উদাহরণ দিলাম, সুইচ অফ দ্য রেডিও। রেডিওটা বন্ধ করো। এই বন্ধ অর্থে এখানে অফ ব্যবহার করা হচ্ছে। কি লিখলাম? যে সুইচ অফ দ্য রেডিও। তাহলে কি হলো যে স্টুডেন্টস, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে মোস্ট ইম্পর্টেন্ট 20 প্রিপোজিশনস আলোচনা করলাম লাস্ট ডে অ্যান্ড টুডে অলসো। এই 2 দিনে এই 20 প্রিপোজিশন কিন্তু তোমরা নোট ডাউন করে নিবে। বারবার বলছি, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। যারা পরবর্তী ক্লাসগুলো দেখবে অবশ্যই ক্লাসগুলো একটু টেনে দেখে নোট ডাউন করে নেবে। সো এই যে প্রিপারেশনগুলো বললাম গুরুত্বপূর্ণ, চলো আমরা প্র্যাকটিস করি, তাহলে দেখবো যে আসলে এই প্রিপারেশনগুলো কি গুরুত্বপূর্ণ ছিল আর এগুলো আসলে কিভাবে আমরা করব। একটা প্র্যাকটিস করি আজকে, তাহলে হয়তো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। সো যা বলছিলাম যে তোমাদের প্রিপারেশনে একটা ভালো সুবিধাই বলা যেতে পারে, সেটা হচ্ছে একটা বক্স থাকে, অন্য অনেক ক্লাসে থাকে না। যেমন 9, 10, 11, 12-এ কিন্তু কোনো বক্স থাকে না, বক্সে উত্তর দেওয়া থাকে না। সো একটা বক্স করি এবং বক্সে উত্তরগুলো তোমাকে শো করছি। আচ্ছা দেখো, টু বিয়ন্ড উইথ, আমি কিন্তু প্রিপারেশনগুলো এগুলো বাংলা বলবো। হ্যাঁ, টু বিয়ন্ড উইথ, যাতে তোমরা করতে পারো।
on, beside, below, by, কি দিলাম, to, beyond, with, on, beside, below, by, আর আমাদের লাস্ট যে প্রিপারেশন সেটা হচ্ছে অ্যাবাউট। ঠিক আছে, তো একটু অর্থগুলো কিন্তু জেনে নিব আমরা, অবশ্যই আমি অর্থগুলো বলবো। তার আগে চলো একটা প্যাসেজটি শুরু করি। একটা লেটার ফর্মে প্যাসেজ আছে, দেখো, মাকে চিঠি লেখা হচ্ছে ডিয়ার মম, মাকে বলা হচ্ছে ডিয়ার মম। আমি বেশ কয়েকটা লাইন শো করছি, তারপরে আমরা করবো একসাথে, প্রিপারেশন অর্থগুলো বলবো। Hope you are fine dash the grace of Allah। বলছে যে আল্লাহর রহমতে আপনি আশা করছি ভালো আছেন। প্রিয় মা, আশা করছি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। I want to inform you, বি নাম্বার শূন্যস্থান চলে আসলো। I want to inform you dash my hostel life। আমি আপনাকে আমার হোস্টেল লাইফ সম্পর্কে বলবো। মানে ছেলে হোস্টেলে থাকে, মাকে চিঠি লিখছে। it is close dash my college। বলছে এটা আমার কলেজের ঠিক কাছেই। ক্লোজ মানে কাছাকাছি, বলতে ক্লোজ শব্দটা ব্যবহার করা হয়েছে। There is a big field dash our college। আমাদের কলেজের পাশেই একটা বড় ফিল্ড আছে। তোমরা কি দেখতে পাচ্ছ তো ঠিক মতো? আচ্ছা, ঠিক আছে। তো আসলে তাহলে উত্তরগুলো করে ফেলি। হোপ, প্রথমে বলছে প্রিয় মা, হোপ ইউ আর ফাইন, আশা করি আপনি ভালো আছেন, ড্যাশ দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। কি, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, এরকম তো আমরা লিখি, তাই না? তাহলে একের উত্তরটা হবে কি, এ নাম্বার, বাই দ্য গ্রেস অফ আল্লাহ। সো আমরা কিন্তু অলরেডি এটা ইউজ করে ফেলেছি, এটা ইউজ করবো, সেটা একটু দাগ দিয়ে দেবো পেন্সিল দিয়ে, তাহলে সুবিধা হবে। সো আমাদের উত্তরটা হচ্ছে বাই, অর্থাৎ আল্লাহ, গ্রেসটা কার? আল্লাহ দ্বারা গ্রেস করা হচ্ছে। যে দ্বারা অর্থে কিন্তু এখানে বাই ব্যবহার করা হলো। আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ, আমি আপনাকে একটা ইনফর্ম করতে চাই বা একটা তথ্য দিতে চাই, কি, আমার হোস্টেল লাইফ সম্পর্কে। এখন সম্পর্কে এখানে দেখো তো কোন শব্দের অর্থ সম্পর্কে, আমরা শব্দের অর্থ জেনে নিই। টু মানে বরাবর বা প্রতি, বেয়ন মানে হচ্ছে স্বার্থের বাইরে, মানে সাধ্যের বাইরে, উইথ মানে সাথে, অন মানে উপরে, বিসাইড মানে হচ্ছে পাশে, বিলো মানে নিচে, বাই দ্বারা, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। সো আমরা কিন্তু খুঁজছি কি, সম্পর্কে। সো আমাদের বি নাম্বার উত্তরটা অবভিয়াসলি অ্যাবাউট হবে। ঠিক আছে, কি দাঁড়ালো যে আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ অ্যাবাউট মাই হোস্টেল লাইফ। ইট ইজ ক্লোজ ড্যাশ মাই কলেজ, এটা আমার কলেজের কাছাকাছি, অর্থাৎ কলেজের ঠিক বরাবরই কাছাকাছি। এই যে ক্লোজের সাথে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে সবসময় একটা প্রিপারেশন মোটামুটি হয়, সেটা হচ্ছে টু, অর্থাৎ এটা আমার কলেজের প্রায় কাছাকাছি। এই টুটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেলো। সো ডিয়ার স্টুডেন্ট, তিনটা প্রিপারেশন কিন্তু আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, আমাদের হাতে আর রইল বাকি 5টা প্রিপারেশন, তোমাদের কিন্তু 8টা প্রিপারেশন থাকে। সো নেক্সট লাইন দেখো, আমি পুরো ব্যাচ শেষের পরে এই যতটুকু শেষ হবে মোছার আগে আমি বাংলা বলবো। এখানেকার আমাদের লাস্ট লাইনটা হচ্ছে দেয়ার ইজ আ বিগ ফিল্ড ড্যাশ আওয়ার কলেজ, আমাদের কলেজের মানে কাছাকাছি এমন কোনো একটা জায়গায়, সেখানে একটা বা পাশেই আমাদের একটা বড় ফিল্ড আছে। দেয়ার ইজ এ বিগ ফিল্ড সাইডস আওয়ার কলেজ। তো আমাদের কলেজের পাশেই, যদি এটা আমরা চিন্তা করি, কলেজের নিচে তো আর এই ফিল্ড থাকতে পারে না, কলেজের উপরে ফিল্ড থাকতে পারে না, তাই না? তাহলে হবে কি, পাশে, রাইট, বিসাইড। জানো যে দ্যার ইজ এ বিগ ফিল্ড বিসাইড আওয়ার কলেজ।
সো এই যে নাম্বার ডি পর্যন্ত হলো, অর্থাৎ চারটা প্রিপারেশন আমাদের এখানে হয়ে গেল। আমি এটা মুছে দিব, আরও 4টা নিয়ে আমাদের ব্যাচটা শেষ হবে। সো তার আগে বাংলাটা একটু ভালো করে বুঝে নিই। চলো। ডিয়ার মম, প্রিয় মা, হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ অ্যাবাউট মাই হোস্টেল লাইফ। আমি আমার হোস্টেল লাইফ সম্পর্কে আপনাকে তথ্য দিতে চাই বা জানাতে চাই। ইট ইজ ক্লোজ টু মাই কলেজ। এটা আমার ঠিক কলেজের কাছাকাছি। দেয়ার ইজ আ বিগ ফিল্ড বিসাইড আওয়ার কলেজ। এবং আমাদের কলেজের পাশেই একটা বড় ফিল্ড আছে, অর্থাৎ বড় একটা মাঠ আছে। মোস্ট প্রবাবলি এটা খেলার মাঠই হবে। আমরা এই চিঠির পরবর্তী অংশে যাচ্ছি, এই অংশটা মুছে নিলাম। সো কী অর্থে কোন প্রিপোজিশনটা ব্যবহার হলো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি কিন্তু কয়েকবার তোমাদের বাংলা বলে বলে রিমাইন্ড করার চেষ্টা করছি। নেক্সট লাইন দেখো। The beauty of the field is অর্থাৎ ফিল্ডের যে সৌন্দর্য, ই ড্যাশ ডেসক্রিপশন। ফিল্ডের যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের সৌন্দর্যটা আসলে ড্যাশ ডেসক্রিপশন, অর্থাৎ তাকে ভাষায় প্রকাশ করা যায় না বা বর্ণনাতীত। There is a canteen. একটা ক্যান্টিন আছে। কোথায় আছে দেখি? There is a canteen dash the first floor of the কলেজ। হচ্ছে কলেজের ফার্স্ট ফ্লোরেই একটা ক্যান্টিন আছে। তো একটা প্রতিষ্ঠান বা এখানে তো একটা ক্যান্টিন থাকারই কথা। আই হ্যাভ, পরের লাইনটা দেখো, আই হ্যাভ বিকাম ওয়েল অ্যাকোয়েন্টেড, জি নাম্বার শূন্যস্থান চলে আসলো। আই হ্যাভ বিকাম ওয়েল অ্যাকোয়েন্টেড অলমোস্ট অল মাই ক্লাসমেটস। আমি প্রায় আমার সব ক্লাসমেটদের সাথেই সুসম্পর্ক তৈরি করে ফেলেছি। লাস্ট লাইন, মাই স্টাডি ইজ গোয়িং ড্যাশ ওয়েল। আমার লেখাপড়া খুব ভালো যাচ্ছে। সো এভাবে তো লেটারটা শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো যে আমার লেটারটা শেষ। তারপর লাস্টে যেটা আসে ফর্মালিটি, সেটা আমি লিখে শেষ করছি। যেমন বলবে টেক কেয়ার, হ্যাঁ, ইয়োর সান রাতুল। ধরো একটা ঠিক আছে, নিচের অংশটা এভাবে হলো টেক কেয়ার ইয়োর সান রাতুল। তোমার নিচের অংশটা যদি দেখতে না পাও আমি একটু দেখাচ্ছি যে এই যে দেখো, টেক কেয়ার ইয়োর সান রাতুল, এভাবে লেটারটা শেষ হয়েছে। সো আমরা তাহলে করি, আমাদের বাকি অংশটা পড়ি একটু বাংলায় তাহলে, এবং উত্তরগুলো করে ফেলি। তো কী ছিল ফার্স্টে? নাম্বার ই যে ক্লুটা আসছে সেই এর জন্য কী ছিল? দ্য বিউটি অফ দ্য ফিল্ড ইজ ড্যাশ ডেসক্রিপশন। এই যে ফিল্ডের যে সৌন্দর্য, মাঠের যে সৌন্দর্য, তা ভাষায় প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করার অতীত। এই ভাষায় প্রকাশ করার অতীতের ক্ষেত্রে কিন্তু আমরা বিয়ন্ড শব্দটা ব্যবহার করি। সো এখানে উত্তরটা বিয়ন্ড হবে। The beauty of the field is beyond description. There is a canteen dash the first floor. একটা ক্যান্টিন আছে কোথায়?
প্রথম ফ্লোরের নিচেই একটা ক্যান্টিন আছে। বিলো অর্থে নিচে অর্থে এখানে আমি ব্যবহার করলাম। এই দেখো বিলোটা হয়ে গেল। বিলো দ্য ফার্স্ট ফ্লোর অফ দ্য কলেজ আই হ্যাভ বিকাম ওয়েল অ্যাক্quainted ড্যাশ অলমোস্ট অল মাই ক্লাসমেটস। দেখো আমি আমার সব বন্ধুদের সাথেই সুসম্পর্ক করেছি। সাথে দ্বারা উইথ মানে হচ্ছে সাথে, উইথ অলমোস্ট অল মাই ক্লাসমেটস মাই স্টাডি ইজ গোয়িং ড্যাশ, একটাই আছে বুঝতে পারছো, চলছে। গোয়িং অন মানে হচ্ছে চলো, অন মানে উপরে, কিন্তু গোয়িং সাথে একসাথে আসলে সেই উত্তরটা কিন্তু দাঁড়াবে, বাংলা অর্থ দাঁড়াবে গোয়িং অন মানে হচ্ছে চলছে। সো আমার স্টাডিও লেখাপড়াও খুব ভালো চলছে। সো ডিয়ার স্টুডেন্ট, একটু বাংলাটা বুঝে নিই আমরা ক্লাসটা শেষ করার আগে। দ্য বিউটি অফ দ্য ফিল্ড ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। বলছে যে এই ফিল্ডের অর্থাৎ যে মাঠটা আছে সেই মাঠের সৌন্দর্য একেবারে বর্ণনাতীত, খুব অত্যন্ত সুন্দর। দ্যাট ইজ আ ক্যান্টিন বিলো দ্য ফার্স্ট ফ্লোর অফ দ্য কলেজ। বলছে কলেজের ফার্স্ট ফ্লোরে একটা ক্যান্টিন আছে। I have become well acquainted with almost all my classmates. আমি আমার সকল ক্লাসমেটসদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছি। My study is going on well. আমার স্টাডি খুব ভালো চলছে। আর লাস্টে যেভাবে শেষ করেছে টেক কেয়ার ইউর সান রাতুল অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ লেটার ফর্মে যেভাবে আসে সেভাবে শেষ করেছে। তো স্টুডেন্টস, গুরুত্বপূর্ণ 20টি প্রিপারেশনের সাথে একটা প্যাসেজ আজকে আমরা প্র্যাকটিস করলাম। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। নেক্সট ডে আমরা আরও প্র্যাকটিস করব প্যাসেজ, তাহলে তোমাদের আরও বেশি সুবিধা হবে। সো শেষে হচ্ছে যে কথাগুলো, প্রচণ্ড গরম পড়েছে, বেশি বেশি করে পানি খাবে, বিশুদ্ধ পানি খাবে, পানির অপর নাম জীবন। এই কথাটা কিন্তু সত্যি না, কথাটা হবে যে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। সো বিশুদ্ধ পানি খাবে বেশি বেশি করে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার আমি প্রিপারেশন প্র্যাকটিস নিয়ে আসবো। আশা করছি সেদিনও তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে। সো থ্যাংক ইউ।